সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন করেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আইভী কখনো মাঠে নামেননি। অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জানান, আদালত তার জামিন নামঞ্জুর করেছে এবং ডিভিশনের বিষয়ে একমত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই দেশের নাগরিক, তাই তাদের নিরাপত্তার দায়িত্ব সবার। বরিশালের আগৈলছাড়ার বাটরা প্রেমচাঁদ বালিকা বিদ্যালয় এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ কান্তি হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির মোল্লা, বিএনপি নেতা অ্যাপোলো তালুকদার, সনাতনী নেতা নবীন সরকার। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির নেতা আব্দুল আওয়াল লোকমান, আনোয়ার সাদাত তোতা সহ আরও অনেকেই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে স্মরণিকা কমল মোড়ক উন্মোচিত হয়। চট্টগ্রামের মেহেদীবাগের আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত স্মরণিকা প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সভাপতি মামুনুর রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ এম নাজিমুদ্দিন, ইসরাফিল, খসরু মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নেতৃবৃন্দ। ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রোর ফ্যাশন কারখানার শ্রমিকরা। দুপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় 3 ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। জানা যায়, কারখানা কর্তৃপক্ষ গত 4 মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা লে অফ ঘোষণা করে। বেতন ও বোনাসের টাকা পরিশোধ না করে লে অফ ঘোষণা করায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খালের অবৈধ 7টি স্থাপনা উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন। রোববার সকালে পৌর শহরের 4 নম্বর ওয়ার্ড এতিমখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিক। এর আগে কলাপাড়া শহরের গুরুত্বপূর্ণ এই খালের রহমতপুর ও এতিমখানা অংশের 14টি অবৈধ স্থাপনার মালিককে নোটিশ প্রদান করা হয়। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়া পৌর প্রশাসক মোহাম্মদ রবিউল ইসলাম। সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 332 বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদের। রোববার রাতে 28 বিজিবির অধীনস্থ মাসিমপুর ও চিনাউড়া বিওপি আলাদা অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে। সীমান্তে চোরাচালানের পাশাপাশি মাদক পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। বরগুনায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসার আয়োজনে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 6500 কৃষকদের বিনামূল্যে আউশ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা। সভাপতিত্ব করেন DA খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক CM রেজাউল করিম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকায় বিএসএফের রেখে যাওয়া ৭৮ জন বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। রোববার রাত ১১টার দিকে তাদের থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এসব নাগরিকদের অধিকাংশের বাড়ি নড়াইল, বরিশাল ও খুলনা জেলায় বলে জানা গেছে। এর আগে ৮ মে বৃহস্পতিবার রাতে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় তাদের ফেলে রেখে যায় বিএসএফ। পরে তারা পায়ে হেঁটে মান্দারবাড়িয়া বনফাঁড়িতে পৌঁছায়। বিভিন্ন সময়ে ভারতে গিয়ে তারা নানা কাজে জড়িত ছিলেন। অবৈধ অনুপ্রবেশের ফলে বিএসএফ তাদেরকে মান্দারবাড়িয়া এলাকায় ছেড়ে দেয়। শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, কোস্টগার্ড পশ্চিম জোন ৭৮ জনকে থানায় হস্তান্তর করেছে। এর মধ্যে ৭৫ জন বাংলাদেশি ও ৩ জন ভারতীয় নাগরিক। রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্ল্যান অনুযায়ী কাজ হওয়ার কথা থাকলেও পুরাতন রড দিয়ে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। একই সাথে হারিয়ার কুঠি ইউনিয়ন ও সয়ার ইউনিয়নের ২০০ ফিট দুটি গলিতে সিসি ঢালাই করার কথা থাকলেও একটি করে বিল উত্তোলন করেন প্রকল্পের সভাপতি। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন ও এলজিইডি কর্মকর্তাদের গাফিলতিতে বিল উত্তোলন করে নেওয়া হয়। কনেক্টার এই যে ইঞ্জিনিয়ার সাহেব আসি বললো, মুশফিকুর ইঞ্জিনিয়ার, উনি এসে বললো ভাই 2টা গলি হবে। এখানে মেম্বার এসে বললো 2টা গলি হবে। লাস্টে কাজ করার শেষে একটা ফিনিশিং দিয়ে উপজেলা পর্যায়ে টাকা নিয়ে গিয়ে এখন মেম্বারে খাইলো না কনেক্টারে খাইলো না আমরা কোনো ইঞ্জিনিয়ারে খাইলো, আমরা তো জানি না ভাই। এই যে আমাদের ওই সামনের গলিটা করছে আর এদিকে দোলার কারণে পানি জমার কারণে আর কি ভ্যান যায়, যে কাঁচা বাজারে ভ্যান যে যায় ওই ভ্যানগুলো আজকে উল্টে যাওয়ার কারণে আমরা নিজের উদ্যোগে আর কি এই বাড়িটা দিলাম। একবারে নতুন না, কিন্তু বেশিরভাগই নতুন, এই মাঝে মাঝে একটু দিছে পুরাতন। নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। ভাতিজা সুমনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরিবারের সদস্যরা জানান, সকালে আরশেদ আলী তার ভাতিজা সুমনকে কাজ করার কথা বললে কথা কাটাকাটির এক পর্যায়ে রেগে গিয়ে হাঁসুয়া দিয়ে চাচার মাথায় এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা আরশেদ আলীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এই ঘটনায় পুলিশ ঘাতক সুমনকে আটক করা হয়েছে। একই সাথে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রামের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফ অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও স্থানীয় ইউপি সদস্য সৈয়দ হোসেন জোরপূর্বক জমি দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা করেন। এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দ হোসেন বলেন, নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার পর থেকে কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, আদালতের নিষেধাজ্ঞার আদেশ পেয়ে নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছি। কেউ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ঠিকাদার সমিতি চট্টগ্রাম জোন। মানববন্ধনের ঠিকাদার খলিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঠিকাদার মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ শহীদুল্লাহ খান, উপদেষ্টা মোহাম্মদ মহসিন সহ আরও অনেকে। এই সময় বক্তারা বলেন, গত 17 বছর যাবৎ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির আখড়া হয়ে গেছে চট্টগ্রামের গণপূর্ত অধিদপ্তর। 5 আগস্টের পর তাদের প্রেতাত্মারা এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সমাবেশ থেকে আমরা ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজ কর্মকর্তার দ্রুত অপসারণ চাই। নদী ভাঙন আতঙ্কে পাবনার কল্যাণপুর সহ আশপাশের বেশ কয়েকটি চরের হাজারো পরিবার, এর মধ্যে নদীগর্ভে এরই মধ্যে বিলীন হয়েছে দেওনাই কল্যাণপুর খড়বাগানের কয়েকশো বিঘা কৃষিজমি। হুমকির মুখে কল্যাণপুরের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ হাটবাজার, এছাড়াও কয়েকটি চরের শত শত বসতভিটাও আছে। দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চরবাসী। আমাদের এই চর কল্যাণপুরে যে 60 বছরের ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে এবং 40 কোটি টাকার পল্লী বিদ্যুৎ যে চরবাসীর জীবনযাত্রা মান এক ধাপ এগিয়ে গেছে, সেখান থেকে এই চরবাসী অতি দ্রুতই নিরসনে যাচ্ছে যদি এই নদী শাসন করা না হয়। আজ কয়েকটা বছর হলো অনেক জমি জমা ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। হাজার হাজার জমি কৃষি আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। নদীর শাসনের কাজ না হয় তাহলে আমাদের স্বপ্নের বিদ্যুৎ কেন্দ্র ভেঙে যাবে। স্কুল, মাদ্রাসা, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, হাসপাতাল খুব রিস্কে আছে।
জয়পুরহাটের পাঁচবিবি থানার উপপরিদর্শক আলমগীর কবিরের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ছুরিকাঘাতকারী ব্যক্তিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম জানান, পাঁচবিবি এলাকায় এক দম্পতির বিচ্ছেদের জেরে তালাকপ্রাপ্ত নারীকে তার স্বামী বাড়িতে আটকে রেখেছিল। ওই নারী 999-এ কল করলে এসআই আলমগীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। ঘটনাটি সমাধান করে ফেরার পথে একজন ব্যক্তি তাকে পেছন থেকে ছুরিকাঘাত করেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। বরগুনার আমতলীতে শ্রমিক দলের সভাপতির নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বক্তারা জানান, হারুন ফকির জামিন পেয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে মামলার বাদী জাকির হোসেন মোল্লা হারুন ফকিরের কাছে মামলা নিষ্পত্তির জন্য 1 লাখ টাকা দাবি করেন। সেই টাকা দিতে অস্বীকার করায় জাকির মোল্লা, মোখলেস মোল্লা ও আনিস মোল্লা গং নতুন করে আরেকটি মামলা দায়েরের পায়তারা করছেন। এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন যে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরার তালার ভায়রায় গ্রামে জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে তালা উপজেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী বিল্লাল মোড়ল বলেন, স্থানীয় কাবিল মোড়ল, জামিল মোড়ল, আসাদুল মোড়ল ও রফিকুলের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে বিবাদীগণ তার উপর অতর্কিত হামলা করে মারধর করে। পরে 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাকে উদ্ধার করা হয়, কিন্তু বিবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পঞ্চগড়ের সরকারপাড়ায় বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে গ্রামবাসী। রোববার একটি ভুট্টা ক্ষেতের পাশে নীলগাইটিকে দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে গাইটিকে উদ্ধার করা হয়। গ্রামবাসীরা জানান, বিরল প্রজাতির প্রাণীটি দেখে ভয় পেয়ে যান তারা। প্রাণীটির সারা শরীরে তারা বেশ কিছু ক্ষতচিহ্ন দেখতে পান এবং শরীরের তাপমাত্রা অনেক বেশি ছিল। খবর পেয়ে নীলগাইটিকে বন বিভাগের লোকজন উদ্ধার করে নিয়ে যান এবং প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় সেটির চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করেন। আমরা ওইদিকে আসি, পরে দেখ মহিলাগুলো চিল্লা হাল্লা করতেছে, হরিণ হরিণ হরিণ। পরে আমরা সবাই যুবকগুলো দৌড়াই গেলাম। যাওয়ার পরে দেখতেছি ঠিকই হরিণ। পরে সবাই মিলে দৌড়াদৌড়ি করলাম, পিটাপিটি করলাম, ধরা পাইলাম না। পরে একটা ভুট্টার খেতে গেল, ভুট্টার ক্ষেত থেকে মরিচ খেতে গেল, মরিচ ক্ষেত থেকে আবার টমেটোর খেতে গেল। আমরা প্রথমে মনে করেছিলাম যে এটা হরিণ। ধরার পরে গ্রামের অনেক বড় ভাইগুলো দেখছে, দেখার পর বলতেছে এটা নীলগাই, এটা হরিণ না। কিন্তু এটা আমরা দেখার পর সবাই অনেক খুশি হয়েছি। আমরা তো সবাই টিভিতে বা ফোনে সবাই দেখছি হরিণ, নীলগাই। এবার আমরা আমাদের গ্রামে সবাই নিজ চোখে দেখছি হরিণ বা নীলগাই যে এইরকম হয়। দর্শক, দেশ সংবাদে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।